আমরা ভোটের সময় থেকেই দেখেছি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রচার করেছেন। এর আগে কিন্তু বড় বড় যেগুলো কেন্দ্র, যেগুলো তৃণমূলের একদম হাতে গরম কেন্দ্র, সেই সমস্ত জায়গাগুলোতে মুখ্যমন্ত্রীর সাথে অভিষেক ব্যানার্জিকেও দেখা যেত প্রচারে। কিন্তু এই লোকসভা ভোটে আমরা কিন্তু সেরমভাবে দুজনকে প্রচার করতে দেখিনি। আর সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে এই বিরতিটা আপনি যেটা আজকে বলছেন, এর আঁচটা কিন্তু অনেক আগেই আমি পেয়েছিলাম। কারণ আমি ঠিক সালটা মনে করতে পারছি না, যতদূর সম্ভব 2019, হ্যাঁ 2019 সালের 21শে জুলাইয়ের যে প্রোগ্রাম, সেখানে একদল লোক যারা ডায়মন্ড হারবার থেকে 21শে জুলাই প্রোগ্রাম কভার করতে এসেছিলেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে এসেছিলেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে। পরবর্তীকালে আমি শুনতে পেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী যখন এটা জানতে পেরেছিলেন, তখন তিনি যথেষ্ট ব্যথিত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তার যে দল, ঠিক আছে, তার দলটা অভিষেক তৈরি করেনি, তিনি অভিষেককে নিয়ে এসেছেন। এই চাপানোতর তাদের মধ্যে বহু আগের থেকেই ছিল। এক, দ্বিতীয় আর একটা ব্যাপার হচ্ছে, দেখুন রাজনৈতিক ব্যাপার যদি আপনি ধরেন, শ্রেয়া পাণ্ডে, সুপ্তি পাণ্ডের কথা, ঠিক আছে, এখানে দেখুন মানিকতলার মানুষজন তারা যথেষ্ট শিক্ষিত, কলকাতার মধ্যে একটা ভালো কেন্দ্র। এইখানে আমার মনে হয় তৃণমূল কিন্তু কাজ এখানে করছে। আমি একদম ফালতু কথা বলবো না, তার কারণ হচ্ছে যে এই যে সজল ঘোষ তো আমি বলবো ওই যেখানে যে প্রচার করেছিল বরানগরে, তৃণমূলের যে কে ছিল ওখানে, সায়ন্তিকা ব্যানার্জির অন্তত 1 মাস আগের থেকে সে প্রচার শুরু করেছিল এবং রাত্রি 2টো অবধি সে প্রচার করতো, মাইক নিয়ে প্রচার করতো, সোশ্যাল মিডিয়াকে সঙ্গে নিয়ে সে প্রচার করতো, মানুষের ঘরে ঢুকে, মানুষের বাড়িতে খেয়ে, সবার সঙ্গে থেকে প্রচার করতো। সায়ন্তিকা কিন্তু এত প্রচার করেনি, কিন্তু তৃণমূল তার কাজের জোরে সায়ন্তিকা ওই সিটটা বার করে নেয়। সুতরাং এদের মধ্যে একটা দ্বন্দ্ব যাই আজকে থাকুক না কেন, আপনাকে আমি এইটুকু কথা বলে দিচ্ছি, লোকসভার যা ভোট হয়েছে, এই ভোট হওয়ার পরে উপনির্বাচনগুলোতে প্রত্যেকটা কেন্দ্রতেই তৃণমূল জিতবে। হিংসার রাজনীতি চলছে, বিজেপি আস্তে আস্তে এগোচ্ছে। আমিও ভেবেছিলাম যে এত মানে ওই বুথ ফেরত সমীক্ষা দেখানো হচ্ছে, তাহলে হয়তো বা বিজেপি প্রচুর সিট পাবে, এটা সাধারণ মানুষও ভেবেছিল। আপনারা মিডিয়ারাই বুথ ফেরত সমীক্ষা করেছিলেন এবং এখানকার কিছু মিডিয়া তারা নিজেদের সমীক্ষাকে একদম 100% সঠিক বলে দাবি করেছিল। তা সেইখানে তারা কিছুই মেলাতে পারেননি। আরও একটা বড় ব্যাপার হচ্ছে, দেখুন আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আমি আপনাকে বলছি, আমি যে অঞ্চলে বাস করি, আমি একটা মোটামুটি শিক্ষিত অঞ্চলে বাস করি, এইটুকু বলতে পারি। কলকাতার মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে আমি বাস করি। সেখানে আমি যে ভোটের 3 দিন আগে আমাদের যিনি বিজেপি প্রার্থী, তার একজন ক্যান্ডিডেট দেখছি মাইক নিয়ে একা রিকশায় বসে প্রচার করছে। তাকে আমি ডেকে বললাম যে আপনার ক্যান্ডিডেটকে তো দেখাই যায় না। বলছে হ্যাঁ, উনি 3-4 বার এসেছিলেন। আমি দেখছিলাম তিনি ফেসবুকে পোস্ট করে এক্কা দোক্কা খেলছেন, এই তৃণমূলকে কেটে দিলাম, এই ক্রস দিলাম। শুনুন, আপনাকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, কোন ইকুয়েশন থেকে আপনারা ভেবেছিলেন যে বিরোধীরা জিতে যাবে? এটা কিন্তু মিডিয়া একটা হাইপ। আমি এটা বলতে আজকে আপনার কাছে বাধ্য হচ্ছি। আপনি যদি কোনো পন্থীর না হন, আমি আশা করব আপনি না কেটে আমার বক্তব্যটা সম্প্রচার করবেন। কোন পন্থী থেকে মানুষের কাছে আপনারা কতটুকু পৌঁছেছিলেন আমি জানি না। কি হিসাবে মিডিয়া বা একটা সেকশন অফ পিপল ধারণা করে নিল বিরোধীরা এখানে প্রচুর ভোট পাবে, আমি বুঝতে পারিনি। আর একটা বড় ব্যাপার হচ্ছে, দেখুন একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে, আপনি যদি অ্যাসেসমেন্ট করেন দেশকে রাম মন্দির দেওয়া ছাড়া বিজেপি 10 বছরে দেশের জন্য কি করেছে, সেই অ্যাসেসমেন্টের রিপোর্ট কার্ডটা আপনি আগে বার করুন। আমার রাজ্যে কিছু হয়নি, এটা আমি মানি, কিন্তু রাজ্যবাসী মনে করছে যে আমি একজন গুজরাটবাসীকে আমার এখানে এসে ছড়ি ঘোরাতে দেব না। বাংলার কি হবে সেটা এখন তাকে যারা দাঁড় করিয়েছেন তারা বলতে পারবেন এবং তাকে যারা ভোট দিয়েছেন তারা বলতে পারবেন। আমি সেখানকার মানুষদের একটা প্রশ্ন করতে চাই, আপনাদের 25 বছরের সাংসদ অধীর চৌধুরীকে আপনারা ভোট দিলেন না কেন? আমি জানি তৃণমূল চিটিংবাজ, আমি জানি তার নেতামন্ত্রীরা চুরি করে, আমি জানি তার বিধায়করা, কারণ আপনি দেখুন তার 1.5 মাস আগে যখন সন্দেশখালী ঘটনা ঘটলো, শেখ শাহজাহানের মতো এত বড় ঘটনা ঘটলো, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাধারণ মানুষের কাছে এসে কি বলছে, তোমার জমি ফেরত দিয়ে দেবো, ভোটটা দেবে তো? তার মানে তারা অবশ্যই তারা স্বীকার করছে জমি তারা নিয়েছে, তার দলের নেতারা নিয়েছে। তারা তখন বলছে হ্যাঁ জমি ফেরত পেলে দেবো না কেন? তাহলে মানুষ তো সেই জায়গার মধ্যে এখনও রয়েছে। মানুষের কি প্রকৃত শিক্ষা হয়েছে? 2011 সালে এই রকম যারা সিপিএমের নেতা ছিল তাদের বিরুদ্ধে এই রকম
376 শুধু নয়, 302 এবং আরও কিছু কিছু ক্রিমিনাল সেকশনে মামলা এগুলো হয়েছিল এবং তাদেরকে বহুদিন ধরে ঘর ছাড়া হতে হয়েছিল। এই যে আজকে হাইকোর্ট অর্ডার দিয়েছে না পোস্টপোল ভায়োলেন্সে, তখন কিন্তু হাইকোর্ট এত স্ট্রিক্ট অর্ডার দেয়নি। আমি শুধু এইটুকুই বলবো যে আমার রাজ্য ভোটে, দেখুন অন্যান্য রাজ্যেও ভোট হয়, আমি একটাই জিনিস দেখে অবাক হয়েছি, আজকে আমরা একটা অন্য মানে এই কেন গুলি চলবে, কেন বন্দুক বেরোবে, এই নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, আমার পার্শ্ববর্তী বিহারে ভোট হয়, সেখানে তো এত গণ্ডগোল হয় না, সেখানে তো গণ্ডগোলের নিরিখে, দুর্নীতির নিরিখে সেটা তো একদম ভারতের মধ্যে শীর্ষ। হ্যাঁ, এটা দায় হচ্ছে সবারই, রাজ্য সরকারের তো দায় অবশ্যই, কিন্তু কেন্দ্রীয় সরকার তারা যে বড় বড় ঘোষণা করেছিল, আমার কেন্দ্রীয় বাহিনী আসবে, আমার লোক দিয়ে ভোট করাবো, আমার সমস্ত কিছু স্পেসিফাইড হবে। রাম মন্দির ছাড়া পশ্চিমবঙ্গে 20টার বেশি দুর্নীতি হয়েছে। সেখানে ছিল চাকরি, গরু, বালি, কয়লা, স্বাস্থ্য, শিক্ষা, নারী, ওষুধ, এসএসসি, টেট, গ্রুপ সি, গ্রুপ ডি, আয়কর, রোজবেরি, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন নেতা থেকে মন্ত্রীরা এই মুহূর্তে তিহারে এবং আলিপুরে। এখানে একটা বক্তব্য আছে, আপনি যে প্রথম দুর্নীতিগুলোর কথা বললেন, ওই বালি কয়লা, ঠিক আছে, বালি কয়লা বা আরও কিছু কিছু যেগুলোর সঙ্গে ধরুন রাজ্য সরকার শুধু জড়িত নেই, এইটা কিন্তু আমার সিবিআই এখানে অ্যাডভোকেট রয়েছেন যারা, তার মধ্যে কিছু কলিগস রয়েছেন, তারা আমার বন্ধুবান্ধব, তারা বলেছে, মানে তারা বলছেন যে এক হাতে তালি বাজে না। আপনি এই যে অনুব্রত মণ্ডলকে ধরা হয়েছিল, কোথা থেকে জিনিসটা সূত্রপাত আপনাকে আমি আজকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। অনুব্রত মণ্ডলকে কয়লা চুরির কেসে আজও পর্যন্ত তিনি জেলে। আচ্ছা, কয়লাটা চুরি করে, কয়লাটা কেন্দ্রীয় মন্ত্রকের একটা হচ্ছে সংস্থা, কয়লা চুরি করতে গেলে দেশে মানে এইখানকার যেমন অফিসারদের সঙ্গে যুক্ত, সেন্ট্রালেরও অফিসাররা সেখানে যুক্ত, কিন্তু কয়লা চুরিও ছিল, গরু চুরি ছিল, আর কয়লা পাচার, গরু পাচার ছিল। পাচারের যে ব্যাপারটা, সেন্ট্রাল ফোর্স ওখানে বর্ডারে বসে আছে, বিএসএফ দায় থাকবে কি থাকবে না সেটা পরের বিষয়। আমার বক্তব্য অন্য জায়গায়, পাচার অবশ্যই হয়েছে এবং পাচারে অনুব্রত মণ্ডল দোষী, পাশাপাশি নরেন্দ্র মোদীর কোনো লোক যে দোষী নয় এটাও আমি বলতে পারি না। প্রসঙ্গে আসছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে 250 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে জমি, যেটা শুনলাম লিপসের মাউন্টস, সেই লিপসের মাউন্টসের নাকি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে জমি সংক্রান্ত। তো সেটা থেকে একটা অনুমান করা হচ্ছে, আমি যে প্রসঙ্গে শুরু করছিলাম সেই প্রসঙ্গে শেষ করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে, আপনি কি মনে করেন? আমি এখনই সেটা মনে করছি না। তার কারণ হচ্ছে যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তাকে যদি গ্রেপ্তার করা হয় সেটা হাইকোর্টের অর্ডারেই করা হবে। তার কারণ হচ্ছে একজন বিধায়ককে গ্রেপ্তার করার অর্ডারটা একমাত্র হাইকোর্টই দিতে পারেন। এটা কোনো ভাবেই কোনো পুলিশ বা কোনো কেন্দ্রীয় সংস্থা তারা ইচ্ছা করলে গ্রেপ্তার করতে পারে না। তার কারণ হচ্ছে হাইকোর্টের যে অর্ডারগুলো লাস্ট হয়ে আছে সেখানে পরিষ্কার বলা আছে তাকে ডাকা যাবে, তদন্ত করা যাবে, প্রয়োজনে তার সহযোগী যারা রয়েছে তাদেরকেও ডেকে তার সামনে বসিয়ে জেরা করা যাবে, কিন্তু গ্রেপ্তারের ব্যাপারটা হাইকোর্ট থেকে স্টে রয়েছে। প্রসঙ্গে আসছি, আমরা দেখলাম গতকালকে গত 2-3 দিন আগে একটা মামলা হয়েছে যেখানে বিচারপতি অমৃতা সিনহা সেখানে সরাসরিভাবে ইডি এবং সিবিআইকে রীতিমতো ধরেছেন যে কেন এখনও পর্যন্ত ফাইনাল চার্জশিটের নাম দেখা যাচ্ছে না। ইডি সিবিআইকে বললো যত তাড়াতাড়ি সম্ভব 31শে ডিসেম্বর 2023 শেষ এই প্রাইমারি রিক্রুটমেন্ট মামলা সম্পর্কিত তথ্য ফাইনাল চার্জশিট দিতে হবে। এখনও পর্যন্ত ইডি সিবিআই দিচ্ছে না। সেখান থেকে অমৃতা সিনহা বলেছে ফাইনাল চার্জশিট এবং মুখবন্ধ একটা চিঠি এসেছে, সেখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে? হ্যাঁ, নাম থাকতেই পারে, কিন্তু ফাইনাল চার্জশিট দেওয়ার যে ব্যাপারটা ইডি সিবিআই চেষ্টা করবে, কিন্তু নিতে যদি নাও পারে তাহলেও অন্তত আমি বলবো ইডি সিবিআইকে কোনো দোষ দেওয়া যায় না। তার কারণ হচ্ছে এইখানে সেই ঘুরে ফিরে একটাই জায়গায় আসতে হবে। ইলাবোরেটলিভাবে ছোট্ট করে বলি, গত 10 বছরে কেন্দ্রীয় সরকারের কোনো রিক্রুটমেন্ট হয়নি। ইডি সিবিআই এর অফিসে আমি গেছি, আমি এনআইএ এর অফিসে গেছি, কারণ হচ্ছে আমারও কিছু কেস দুর্নীতির বিরুদ্ধে করা হয়েছে। তখন আমার মক্কেলদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারেরও কিছু দুর্নীতির কেস রয়েছে, রাজ্য সরকারের বেশি অবশ্যই। সেই কেসে আমি গেছি এবং লাস্টে আমি যখন এনআইএ অফিসে গেছিলাম, এনআইএ আমাকে বলল যে এতদিন ধরে চাওয়ার পর, এই 10 বছর ধরে চাওয়ার পর সবে একটা অফিস দেওয়া হয়েছে অ্যাকশন এরিয়াতে, 3টে মাত্র ফ্লোর দেওয়া হয়েছে, একটা ফ্লোরে ইডি, একটা ফ্লোরে সিবিআই এবং একটা ফ্লোরে এনআইএ। এবং এনআইএ বা ইডি বা সিবিআই তারা সবাই মনে করছে হাইকোর্টে যদি 1000 মামলার অর্ডার থাকে, সেই অর্ডার অনুযায়ী কাজ করার জন্য অন্তত
এই পশ্চিমবঙ্গে তাদের 500 থেকে 1000 জন ফোর্স দেওয়া দরকার, সেখানে তারা পশ্চিমবঙ্গে 100 থেকে 150 জন কাজ করছে। এবং না, আরও একটু ছোট্ট করে বলে দিই, এবং অনেকেই রিটায়ারমেন্টের দোরগোড়ায়, নতুন চাকরির রিক্রুটমেন্ট বা নতুন নেওয়া হবে ইডি সিবিআইতে 10 বছর ধরে হয়নি। সুতরাং কেন্দ্রীয় সরকার সব জায়গায় দায় এড়িয়ে যেতে পারে না, শুধু কারোর ওপর চাপিয়ে দিলেই হবে না। সেই চাপটা যাতে সে সহ্য করতে পারে, সেই চাপটা অবধি সে যাতে পৌঁছাতে পারে, সেই জায়গাটাও দেখার দরকার আছে। কারোর দিকে আঙুল তুলে দিলেই হয় না। আমি শুধু এইটুকুই আপনাদের বলতে পারি যে দেখুন, ইডি সিবিআইয়ের ওপরে আমাদেরও ভরসা রয়েছে। হাইকোর্ট যখন চেয়েছে অবশ্যই তদন্ত তারা করবে, কিন্তু তাদের স্ট্রেংথ বাড়ানোর দরকার আছে। তাদের 10 বছর কিন্তু কোনো রিক্রুটমেন্ট হয়নি, পরিষ্কার। আপনি যে কোনো ইডি সিবিআইয়ের অফিসারের সঙ্গে যখন তারা আসে, আপনি তাদের কথা বলে দেখুন, তারা বলবে অনেকেই ভার্জ এন্ড টু দি রিটায়ারমেন্ট।